ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। সিএইচওর ইন্টারভিউ রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে অনেক প্রশ্নই উত্তর দিতে রিকোয়েস্ট করেছিলে, তো এই কম সময়ের মধ্যে আমি যতগুলো পেরেছি ততগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর সিএইচওর ইন্টারভিউ রিলেটেড যেগুলো কমন এবং যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেই কোয়েশ্চেনগুলোর উত্তরই দিয়েছি। তো তোমরা যারা সিএইচওর ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আমার এই যে 10টা সিএইচওর ইন্টারভিউ রিলেটেড ক্লাস আছে, তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই একবার রিভাইজ করে যাবে, কারণ একবার ক্লাসগুলো করলে কিন্তু কোনোটাই তোমাদের মনে থাকবে না। শেষে ইন্টারভিউ দিতে গিয়ে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো গুলিয়ে যেতে পারে, তাই বলবো যে ক্লাসগুলো আরও একবার করে রিভাইজ দিয়ে যাবে। আমার এই ইন্টারভিউয়ের 10টা টোটাল ক্লাস আছে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আছে ফ্লুইড ক্যালকুলেশন। ফ্লুইড ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমি প্রথমেই সেটা বলবো। তো এখান থেকে তোমাদেরকে একটা অ্যামাউন্টের ফ্লুইড দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে আমি 8 আওয়ারলি বা 6 আওয়ারলি ফ্লুইডটা চালাবো, তো মিনিটে কত ড্রপ করে ফ্লুইড পড়বে। আমি প্রথমেই এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছি যে 1000 ml একটা এনএস, সেটা 8 ঘন্টা ধরে যাবে, আর ড্রপ ফ্যাক্টর হচ্ছে 20 GTTS পার ml। তাহলে ফ্লো রেট কত হবে, অর্থাৎ 1 মিনিটে কত ড্রপ ফ্লুইড যাবে সেটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কন্ডিশনটা হচ্ছে একটা এনএস আছে, এনএসটা হচ্ছে 1000 ml বা 1000 সিসি বা 1 লিটারের। এবার এই এনএসটা যাবে 8 ঘন্টা ধরে, 8 আওয়ারলি। আর ড্রপ ফ্যাক্টর কত? ড্রপ ফ্যাক্টর হচ্ছে 20 GTTS পার ml। এবার আমাদের বের করতে হবে যে ফ্লো রেটটা কত বা 1 মিনিটে কত ড্রপ ফ্লুইড যাবে। তো প্রথমেই বলে দিই ফ্লো রেট বের করার সূত্রটা কি। ফ্লো রেট সমান ভলিউম ইন ml বাই টাইম ইন মিনিট ইনটু ড্রপ ফ্যাক্টর। অর্থাৎ আমাদের কত ml এর ফ্লুইড দিতে হবে সেটা বাই কত টাইম ধরে যাবে ফ্লুইডটা। আমাদের এখানে 1000 ml এর ফ্লুইড দিতে হবে আর কত মিনিট ধরে যাবে, অর্থাৎ এখানে ঘন্টা বলেছে, 8 ঘন্টা ধরে যাবে, সেটাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। আর ড্রপ ফ্যাক্টর কত, ড্রপ ফ্যাক্টরটা এখানে বলে দিয়েছে 20 GTTS পার ml। এবার আমাদের ফ্লো রেটটা ক্যালকুলেট করতে হবে। তো ফ্লো রেটটা ক্যালকুলেট করতে গেলে আমাদের প্রথম 8 আওয়ারকে 8 ঘন্টাকে প্রথমে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। 8 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে আমাদের হয় 480 মিনিট। এবারে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে ফ্লো রেট সমান আমাদের কত ml ফ্লুইড, 1000 ml বাই সময় 480 মিনিট, যেটা ঘন্টাতে ছিল 8 ঘন্টা, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করে 480 মিনিট ইনটু ড্রপ ফ্যাক্টর। ড্রপ ফ্যাক্টরটা হচ্ছে 20 GTTS পার ml। তো এটা ক্যালকুলেট করলে আমাদের উত্তর হবে 41.66, সেটা আমরা 42 ধরব। সুতরাং 1 মিনিটে যদি আমাদের 42 ড্রপ ফ্লুইড পড়ে বা ফ্লুইড পেশেন্টের বডিতে যায়, তবেই কিন্তু 1000 ml এর একটা এনএস 8 ঘন্টায় শেষ হবে। সুতরাং এর উত্তরটা হবে 42 GTTS পার মিনিট বা 42 ড্রপ পার মিনিট। এইভাবে তোমরা সহজ উপায়ে ফ্লুইড ক্যালকুলেশন করতে পারো। তার জন্য কিন্তু এই ফ্লো রেটের ফর্মুলাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। চলো ফ্লো রেট সমান আমি আরেকবার বলে দিই,
এটা কিন্তু সবাই মুখস্থ রাখবে। ফ্লো রেট সমান হচ্ছে ভলিউম অর্থাৎ এনএস বা ডিএনএস যত ml ফ্লুইড যাবে সেটা, ভলিউম বাই টাইম, টাইম কিসে কনভার্ট করতে হবে, মিনিটে, ইনটু ড্রপ ফ্যাক্টর অর্থাৎ 1 ml সমান কত ড্রপ। এই ড্রপ ফ্যাক্টরটা আইভি ড্রিপ সেটের সাইজ অনুযায়ী চেঞ্জ হয়। যেমন মাইক্রো ডিপ সেটের ক্ষেত্রে 1 ml সমান 60 ড্রপ হয়, 1 ml সমান 60 ড্রপ হয় মাইক্রো ডিপ সেটের ক্ষেত্রে। আর নর্মাল ম্যাক্রো ডিপ সেটের ক্ষেত্রে কিন্তু 1 ml সমান 20 ড্রপ বা কোনো কোনো ক্ষেত্রে 15 ড্রপ হয়। এই ড্রপ ফ্যাক্টরটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে টেম্পারেচার মেনটেনেন্স অফ ভ্যাকসিন, অর্থাৎ কোন ভ্যাকসিন কত ডিগ্রি টেম্পারেচারে রাখলে সেটার সঠিক থাকে সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে যে পোলিও ভ্যাকসিন আমি কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো। তাছাড়াও টিটেনাস ভ্যাকসিন বা টিডি, টিটেনাস ডিপথেরিয়া, এগুলো আমরা কত ডিগ্রিতে রাখবো, কত ডিগ্রি টেম্পারেচারে রাখবো। তো তার উত্তর হচ্ছে আমরা রেফ্রিজারেটরে ভ্যাকসিন রাখার সময় ডিটি, টিডি, হেপাটাইটিস এ অ্যান্ড বি, এইচআইভি, এইচপিভি, ইনফ্লুয়েঞ্জা, আইপিভি, জাপানিজ এনসেফালাইটিস, রোটা ভাইরাস অর্থাৎ আরভিভি, টাইফয়েড, র্যাবিস, এই সমস্ত ভ্যাকসিনগুলো আমরা রাখবো 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। সবচেয়ে ভালো 5 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা রাখবো। অর্থাৎ এগুলো আমরা একেবারে ফ্রিজিং করে দেব না, অর্থাৎ বরফ ঠান্ডার মতো ঠান্ডাতেও আমরা রাখবো না, আমরা এটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই রাখার চেষ্টা করব। এবার বলে দিই লাইভ ভ্যাকসিনগুলো। লাইভ ভ্যাকসিনের মধ্যে আছে পোলিও, মিজেলস, এমএমআর, এমএমআরভি, এই সমস্ত ভ্যাকসিনগুলোকে আমরা রাখবো -18 ডিগ্রি সেন্টিগ্রেডে। সবচেয়ে ভালো হয় -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই ভ্যাকসিনগুলো যেহেতু লাইভ ভ্যাকসিন সেহেতু আমরা এগুলোকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখবো। তো নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। এই ন্যাশনাল হেলথ প্রোগ্রামটা কি? ন্যাশনাল হেলথ প্রোগ্রাম হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু স্টেট গভর্নমেন্টের সাথে মিলে একত্রে কিছু মেজার নেয় কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করার জন্য, সেগুলোই হচ্ছে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। তো এই ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম আছে, সেগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, দেন আছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, দেন আছে ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম, দেন আছে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস, দেন আছে রিভাইজ ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। আরও কিছু হেলথ প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, সিভিডিস অ্যান্ড স্ট্রোক, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডিফনেস, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রজেক্ট, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম, ন্যাশনাল গুইনিয়া ওয়ার্ম ইরাডিকেশন প্রোগ্রাম, ইয়স ইরাডিকেশন প্রোগ্রাম, পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম, মিনিমাম নিড প্রোগ্রাম, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, মিশন ইন্দ্রধনুষ,
ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ এল্ডারলি, ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম অন প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বার্ন ইনজুরিজ, ন্যাশনাল অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন, যার মধ্যে NRHM আর NUHM পড়ে। দেন হচ্ছে RMN CH+A, দেন আছে JSY, দেন JSSK, দেন আছে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, নেক্সট আছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। এবার আমি বলবো রিসেন্ট যে ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো চলছে সেগুলোর নাম। তার মধ্যে প্রথমেই হচ্ছে IDSP, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম। তো এই ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রামটা কি করে, এই প্রোগ্রামের আন্ডারে নেশন ওয়াইড ডিজিজের সার্ভিলেন্স করা হয় এবং ডিজিজের আর্লি ডিটেকশনের জন্য, অর্থাৎ ডিজিজের সার্ভে করে ডিজিজটা কিভাবে আর্লি ডিটেক্ট করা যায় তার উপরে এটা সার্ভে করা হয় এই IDSPর আন্ডারে। নেক্সট রিসেন্ট যে প্রোগ্রামটা চলছে সেটা হলো, নেক্সট প্রোগ্রামটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল কন্টেইনমেন্ট প্রোগ্রাম। এই অ্যান্টিমাইক্রোবিয়াল কন্টেইনমেন্ট প্রোগ্রামে কি করা হয়, এর মাধ্যমে পেশেন্টদের মধ্যে মাইক্রোবিয়াল এজেন্টদের রেজিস্ট্যান্স কমানো হয় এবং ইনফেকশন স্প্রেড করার চান্স কমানো হয়। অর্থাৎ মাইক্রোবিয়াল এজেন্ট যাতে না স্প্রেড করে, অর্থাৎ ইনফেকশন যাতে না স্প্রেড করে তার দিকে নজর দেওয়া হয় এই অ্যান্টিমাইক্রোবিয়াল কন্টেইনমেন্ট প্রোগ্রামে। নেক্সট প্রোগ্রাম হচ্ছে ইয়শ ইরাডিকেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে এর মেন এইম হচ্ছে ইয়শ ইনফেকশনের ট্রান্সমিশনটা ইন্টারাপশন করা, অর্থাৎ ইয়শ ইনফেকশন যাতে না ছড়ায় সেটার দিকে দেখা হচ্ছে এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য। নেক্সট প্রোগ্রাম হলো ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস সার্ভিলেন্স প্রোগ্রাম। এই ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস সার্ভিলেন্স প্রোগ্রামের মেন অবজেক্টিভ কি, ডিফারেন্ট টাইপের ভাইরাল হেপাটাইটিসের প্রিভেন্ট করা এবং ডিফারেন্ট টাইপের যে ভাইরাল হেপাটাইটিস আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। নেক্সট রিসেন্ট প্রোগ্রামের নাম হচ্ছে ন্যাশনাল র্যাবিস কন্ট্রোল প্রোগ্রাম। র্যাবিসের কেস ফাইন্ডিংয়ের জন্য এই ন্যাশনাল র্যাবিস কন্ট্রোল প্রোগ্রাম শুরু করা হয়েছে। নেক্সট আছে প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ লেপ্টোস্পাইরোসিস। এটা কী জন্য করা হয়, এটা লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মানুষের মরবিডিটি এবং মর্টালিটির হার কমানোর জন্য এই প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ লেপ্টোস্পাইরোসিস করা হয়। নেক্সট আছে ইন্টারসেক্টোরাল কোঅর্ডিনেশন ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ জুনোটিক ডিজিজ। এটা কী জন্য করা হয়, এটা জুনোটিক ডিজিজ প্রিভেন্ট করার জন্য এই প্রোগ্রামটা করা হয়, ইন্টারসেক্টোরাল কোঅর্ডিনেশন ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ জুনোটিক ডিজিজ। নেক্সট প্রোগ্রাম আছে ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। এই প্রোগ্রামে আমাদের জোর দেওয়া হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে হিউম্যান হেলথের ওপর প্রভাব ফেলে সেটার উপর, অর্থাৎ কিভাবে প্রভাব ফেলছে সেটা আইডেন্টিফাই করা, সেটার জন্য ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এই প্রোগ্রামের মেন কাজ। এগুলোই হচ্ছে রিসেন্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। নেক্সট কোয়েশ্চেন, টিবি ড্রাগস, অর্থাৎ টিবির যে ট্রিটমেন্ট করা হয় RNTCP অনুযায়ী সেই ড্রাগ রেজিমেন্টটা কী। ক্যাটাগরি 1-এ, অর্থাৎ ক্যাটাগরি 1-এ কোন কোন টিবি পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়, যারা নিউ স্পুটাম স্মিয়ার পজিটিভ, মানে যারা নিউ পেশেন্ট, এছাড়াও যারা সিরিয়াসলি ইল অথবা স্পুটাম স্মিয়ার নেগেটিভ বা এক্সট্রা পালমোনারি, এই সমস্ত পেশেন্টদের ক্যাটাগরি 1-এ ট্রিটমেন্ট করা হয়। এই ক্যাটাগরি 1-এর টোটাল ডিউরেশন 6 মান্থ, তার মধ্যে ইন্টেন্সিভ ফেজ হচ্ছে 2 মাসের জন্য, 2 মান্থ হচ্ছে ইন্টেন্সিভ ফেজ আর 4 মান্থ হচ্ছে কন্টিনিউয়েশন ফেজ। তো এই 2 মাসে যে ড্রাগ পেশেন্টদের দেওয়া হয় সেগুলো হচ্ছে HRZE, H ফর আইসোনায়াজাইড,
R for rifampicin, Z for pyrazinamide, আর E for হচ্ছে ইথামবিউটল। এই কটা ড্রাগ দেওয়া হয় পেশেন্টদেরকে 2 মাসের জন্য, 2 মাস ডিউরেশনের জন্য ইন্টেন্সিভ ফেজে। এরপর কন্টিনিউয়েশন ফেজে কোন কোন ড্রাগ দেওয়া হয়? এরপর কন্টিনিউয়েশন ফেজে দেওয়া হয় HRE। কন্টিনিউয়েশন ফেজে 4 মাসের জন্য HRE এই ড্রাগটা দেওয়া হয়। H ফর আইসোনায়াজাইড, R ফর রিফাম্পিসিন আর E ফর ইথামবিউটল। এই ড্রাগ রেজিমেন্টটা দেওয়া হয় 4 মাসের জন্য। নেক্সট হচ্ছে ক্যাটাগরি 2তে। ক্যাটাগরি 2তে কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে ড্রাগ দেওয়া হয়? যাদের রিল্যাপস হয়েছে অথবা ট্রিটমেন্ট ফেলিয়ার হয়েছে বা ট্রিটমেন্ট আফটার ডিফল্টে এই ক্যাটাগরি 2তে পেশেন্টদের ট্রিটমেন্ট দেওয়া হয়। ক্যাটাগরি 2তে টোটাল 8 মাসের জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। ক্যাটাগরি 2তে 8 মান্থস এর জন্য পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়। তো এই 8 মাসের প্রথম 2 মাস পেশেন্টদেরকে SHRZE এই ড্রাগগুলি দেওয়া হয়। S ফর স্ট্রেপ্টোমাইসিন, আর বাকিগুলো আমি আগেই বললাম। H ফর আইসোনায়াজাইড, R ফর রিফাম্পিসিন, Z ফর পাইরাজিনামাইড আর E ফর ইথামবিউটল। এই ড্রাগটা দেওয়া হয় 2 মাসের জন্য। দেন 1 মাসের জন্য HRZE, যেটা আগেই বললাম। H ফর আইসোনায়াজাইড, R ফর রিফাম্পিসিন, Z ফর পাইরাজিনামাইড আর E ফর ইথামবিউটল। টোটাল 3 মাস হচ্ছে ইন্টেন্সিভ ফেজ। দেন 5 মাসের জন্য কন্টিনিউয়েশন ফেজে মেডিসিন দেওয়া হয় HRE। তাহলে ক্যাটাগরি 2তে কি হচ্ছে? ক্যাটাগরি 2তে প্রথমে 3 মাসের জন্য ইন্টেন্সিভ ফেজ হচ্ছে। প্রথম 2 মাসে SHRZE এই ড্রাগ কটা দেওয়া হচ্ছে। S ফর স্ট্রেপ্টোমাইসিন, H ফর আইসোনায়াজাইড, R ফর রিফাম্পিসিন, Z ফর পাইরিজিনামাইড আর E ফর ইথামবিউটল। এই কটা ড্রাগ 2 মাসের জন্য দেওয়া হচ্ছে। তারপর সেম ইন্টেন্সিভ ফেজে আরও 1 মাস HRZE এই ড্রাগ কটা দেওয়া হচ্ছে। H ফর আইসোনায়াজাইড, R ফর রিফাম্পিসিন, Z ফর পাইরিজিনামাইড, E ফর ইথামবিউটল। এই কটা ড্রাগ দেওয়া হচ্ছে 1 মাসের জন্য। টোটাল ইন্টেন্সিভ ফেজ হচ্ছে 3 মাস। দেন 5 মাসের জন্য HRE অর্থাৎ আইসোনায়াজাইড, রিফাম্পিসিন আর ইথামবিউটল এই কটা ড্রাগ দেওয়া হচ্ছে। টোটাল হচ্ছে 8 মাস। নেক্সট কোয়েশ্চেন আছে সাইটোটক্সিক ড্রাগ ডিসপোজাল, অর্থাৎ সাইটোটক্সিক ড্রাগ বা অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো কোন ডাস্টবিনে ফেলা হয়? তো এর উত্তর হবে এটা ফেলা হয় ব্ল্যাক ডাস্টবিনে বা ব্ল্যাক প্লাস্টিক কন্টেনারে ফেলা হয়। আর এই ব্ল্যাক প্লাস্টিক কন্টেনার থেকে আবার ওই সাইটোটক্সিক ড্রাগগুলো কোথায় ডিসপোজ করা হয়? এই ব্ল্যাক প্লাস্টিক কন্টেনার থেকে এগুলো ডিসপোজ করা হয় সিকিউরড ল্যান্ডফিলে, অর্থাৎ মাটির তলায় এগুলো গর্ত করে মাটির তলায় ডিসপোজ করা হয়, যেহেতু এগুলো সাইটোটক্সিক ড্রাগ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ। আগামীকাল থেকেই তোমাদের ইন্টারভিউ শুরু। তো আমি তোমাদের সবাইকে বলবো যে সবাই মাথা ঠান্ডা করে অবশ্যই ইন্টারভিউ দিতে যাবে এবং যেগুলো পড়েছো সেগুলো আবার একবার রিভাইজ করে তারপর যাবে, যাতে সেগুলো তোমাদের মনে থাকে। এবং নার্সিং টোটকার চ্যানেল থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। সবাইয়ের ইন্টারভিউ যেন খুব ভালো হয়, মাথা ঠান্ডা করে তোমরা সবাই ইন্টারভিউ দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।